বাস্তবায়ন করবে না এইরকম কথা সরাসরি এইভাবে বলে নাই, কিন্তু সরকারের জায়গা থেকে যে জিনিসটা হয় মানে দেখেন, সবচেয়ে একটা জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আজকে কয়েকদিন সংসদের অধিবেশন হয়ে গেল, জুলাই সনদ নিয়ে যে আলোচনাটা হওয়া প্রয়োজন ছিল এই আলোচনা হয় নাই। এক, দুই নাম্বার, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জুলাই সনদের এই যে আদেশ, এই আদেশ অনুযায়ী যেই আদেশে গণভোট হলো, যে আদেশে নির্বাচন হলো, যেই নির্বাচনে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, সেই আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা, এই শপথ কিন্তু আমাদের বিএনপির যারা ভাইরা রয়েছেন, যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা কিন্তু নেন নাই। সেখান থেকেই একটা হতাশার জায়গা শুরু হয়েছে এবং তারা এটা নিয়ে টালবাহানা করবেন কি করবেন না, করতে পারেন এমন একটা চিন্তা কিন্তু মানুষের মনের মধ্যে চলে এসেছে। আপনি আজকে একটা জিনিস দেখেন, ছাত্রদলের একজন ভাই আমি দেখলাম উনি পোস্ট দিয়েছে যে জুলাই সনদ নিয়ে টালবাহানা না করে বাস্তবায়ন করুন। এটা বলার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে। তার মানে যারা বিএনপি করে, ছাত্রদল করে, যুবদল করে, তাদের মধ্যে যারা পরিবর্তনটা চায়, সংস্কারটা চায়, যারা ভুক্তভোগী, তারাও চায় পরিবর্তনটা হোক। তো সেই জায়গা থেকে তাদের মধ্যেও যখন এই অনাস্থাটা তৈরি হয় সাধারণ মানুষের মনে, আমাদের মনে, এটা কিন্তু দুঃখজনক হলেও সত্য, জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে ওই কথাগুলো বলছেন না এবং জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য আবার তার সাথে মুখোমুখি, বিপরীতমুখী। তিনি এই নির্বাচনের আগে, গণভোটের আগে, আমি শেষ করে ভাই তারপর আমার সালাউদ্দিন ভাইয়ের সাথে ভাই আমি বলতেছি, হ্যাঁ এটা বলবো, প্রত্যেকটাই বলবো। নির্বাচনের আগে জনাব সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে, এগুলো সোশ্যাল মিডিয়া এখন হাজার হাজার রিলস আছে, কারণ তারা মনে করছিল কি যে 2006 সালের আগে বাংলাদেশ যে জায়গায় তারা রেখে গেছিল, বাংলাদেশ মানে ওই জায়গায় আছে। তারা জানেও না যে এই জেনারেশনের যে ছেলেমেয়েটার বয়স 15, 20, 25 বছর, তারা এখন তাদের জায়গা থেকে কতটা বিচক্ষণ, দূরদর্শী, এবং তারা একটা জিনিস বলে 50-60 বছর বয়সে ভুলে যাইতে পারে, কিন্তু এই 20 বছরের জেনজি কাউকে ছেড়ে দেয় না। তারা প্রত্যেকটা ডকুমেন্ট রেডি করে রাখে এবং পরবর্তীতে একটা কথা বললে ওই কথার সাথে কিভাবে দিয়ে অ্যাড করে পৃথিবীর সামনে, বাংলাদেশের সামনে আনা যায়, এটার জন্য তারা প্রস্তুত থাকে। সালাউদ্দিন আহমেদ নির্বাচনের আগে এই গণভোটকে নিয়ে যে কথাগুলো বলেছিলেন, ঠিক তার বিপরীত কথা নির্বাচনের পরে বলছেন এই জুলাই সনদ নিয়ে। তিনি বললেন তার জায়গা থেকে যে এই যে গণভোট, এই গণভোটে মানুষ যদি জনরায় দেয়, গণভোটের পক্ষে রায় দেয়, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দেয়, সংস্কারের পক্ষে রায় দেয়, আমরা ক্ষমতায় আসার সাথে সাথে আমরা সেই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাব। জনরায়কে উপেক্ষা করার সামর্থ্য কারোরই নেই। এরপরে যখন নির্বাচন শেষ করে মাত্র আসলো, গতকালকে জাতীয় সংসদে দাঁড়িয়ে জনাব সালাউদ্দিন আহমেদ এরকম করে বলছেন যে আমরা সরকার সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে চায়। সরকার সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে চায়। তারা সমঝোতার ভিত্তিতে রাস্তাঘাটে চাঁদা নেওয়া থেকে শুরু করে এবার সংশোধনও সমঝোতার ভিত্তিতে করা শুরু করে দিল। একটা জিনিস, সমঝোতার এখানে কোনো কিছু নাই। জুলাই সনদ কিভাবে হবে, জুলাই সনদে কি কি আছে, কোন জিনিসটা সংস্কার হবে, সংবিধানে কোনটা থাকবে কোনটা থাকবে না, এটা বিগত 1 বছর ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়ে সনদ তৈরি করা হয়েছে। যেই জুলাই সনদটা আরও জনগণের পক্ষের হতো যদি সালাউদ্দিন ভাই এমন অনেক জায়গায় বাধা হয়ে না দাঁড়াতো। তারপরও ফাইনালি সকলের ঐক্যমত্যের ভিত্তিতে ওইটা তৈরি করা হয়েছে দেখে সেখানে বিএনপি গিয়ে সাইন দিয়েছে। সেটা সাইন হওয়ার পরও সেটা নিয়ে আবার কিসের সমঝোতা, এই কথাটা যখন বলে আমরা মনে করি যে এই কথাটার মধ্য দিয়ে তিনি এই জুলাই সনদ বাস্তবায়নকে তিনি আরও ধীরে ধীরে বাধাগ্রস্ত করতে চান। তারা এই জায়গাটাতে বিভিন্নভাবে জনগণকে প্রতারিত করতে চান। আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ, সংশোধনের আলাপ কেন আসবে? এই সংশোধনের আলাপ করে তো আওয়ামী লীগ এই সংবিধানটাকে তাদের দলীয় এজেন্ডা বানিয়েছে। এটা তো সংশোধনের আলাপ চলবে না, অভ্যুত্থানের পর এটা সংস্কারের আলাপ। আমরা স্পষ্ট করে বলেছি জুলাই সনদে যেই সংস্কারগুলো দেওয়া হয়েছে নতুন করে, এগুলো বর্তমানে আমাদের যে এই যে সংবিধান, এই সংবিধানে এই ধারাগুলোতে সংস্কার করতে হবে। কিন্তু তারা তাদের জায়গা থেকে কি করছে, কয়েকদিন আগে জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছে এই যে গণভোটটা হয়েছে, তাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি অনলাইনে অফলাইনে মিডিয়া বলছেন যে এই গণভোটটা অসাংবিধানিক। তাহলে যেই আদেশের ভিত্তিতে আপনার গণভোট হলো, ওই একই আদেশের ভিত্তিতে আপনার নির্বাচন হলো, আপনার গণভোট যদি অসাংবিধানিক হয় তাহলে আপনার নির্বাচন অসাংবিধানিক, আপনার এই প্রধানমন্ত্রী অসাংবিধানিক, আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী অসাংবিধানিক, আপনার এই সরকার অসাংবিধানিক। কিন্তু তারা তাদের জায়গা থেকে এখন সুবিধাজনক আচরণ শুরু করেছে। আমাদের কথাটা খুবই স্পষ্ট, এখানে আমরা জনগণের 70% জনগণের হয়ে কথা বলতে আসছি। আমরা আমাদের জায়গা থেকে শুধু বিরোধী দল হয়ে কথা বলতে আসি নাই। আমরা অভ্যুত্থানের একজন সামান্য অংশগ্রহণকারী হিসাবে হলেও কথা বলতে এসেছি। আমাদের যে ভাইরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের একজন প্রতিনিধি হিসাবে হয়েও কথা বলতে এসেছি। যারা বাংলাদেশের পরিবর্তনটা চায়, সংস্কারটা চায়, যারা হ্যাঁ ভোট দিয়েছে, তাদের পক্ষে কথা বলতে এসেছি। সেটা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী হোক, মাননীয় প্রধানমন্ত্রী হোক, অন্য যে কেউ হোক, তারা তাদের জায়গা থেকে যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু বিন্দুমাত্র যদি বাধা হয়ে দাঁড়ায়, আমরা আমাদের জায়গা থেকে সংসদে হোক, রাজপথে হোক, মোকাবেলা করে জনগণের এই সনদ কিভাবে আদায় করতে হয় আমরা আমাদের সেটা আমাদের জায়গা থেকে যেভাবে চেষ্টা করা, যেভাবে দেখিয়ে দেওয়ার। এটি নিয়ে কি আরো জটিল হবে?
বিএনপি যদি আবার নতুন করে মনে করে যে তারা সার্বভৌম ক্ষমতার অধিকারী হওয়ার জন্য, ক্ষমতাকে তাদের জায়গা থেকে সর্বোচ্চ উপভোগ করার জন্য তারা জনগণের গণরায়কে উপেক্ষা করবে, তাহলে অনাকাঙ্ক্ষিতভাবে, এবং আমরা চাইও না, তারপরও অপ্রত্যাশিতভাবে বিএনপির জন্য এটা ভালো হবে না। বিএনপির রাজনৈতিক পতন ত্বরান্বিত হবে। এই ভুল বিএনপি এর আগে অনেকবার করেছে। 1991-এ আপনি ওই সময় দেখেন বিএনপিকে একটা অনেক বড় সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়েছে। বিএনপি সেই সময়ও ওই মাগুরার উপনির্বাচন থেকে শুরু করে 3 জোটের রূপরেখা থেকে শুরু করে অনেক জায়গায় বিএনপি তাদের জায়গা থেকে এই ভুলগুলো করেছে। এবং একটা কথা বলা হয়, আজকে দুঃখের সাথে একটা কথা বলা হয় না যে বিগত 17 বছর ধরে আমার বিভিন্ন রাজনৈতিক দলের ভাইরা তাদের জায়গা থেকে কষ্ট করেছে, নির্যাতন করেছে, লড়াই করেছে। সত্যি, শতভাগ একমত। সমস্যাটা কোথায়? কেন এই 17 বছর করলো, তারপরও মানুষের তাদের প্রতি সিম্প্যাথি তৈরি হইল না? কেন এই 17 বছর এত জুলুম শিকার হওয়ার পরও তাদের নেতৃত্বে মানুষ রাস্তায় নেমে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়াইল না? কারণটা হইল, এর পূর্বে মানুষ যখন তাদেরকে এক বা একাধিকবার সুযোগ দিয়েছে, তারা মানুষের ওই ভোটের আমানতটা রক্ষা করে নাই, তারা মানুষের অধিকারের জন্য লড়াই করে নাই। ক্ষমতায় যাওয়ার পরপরই তারা মানুষের যে চাওয়াটা, এই চাওয়াটা ভুলে গিয়েছিল। এবারও যদি বিএনপি এই একই কাজ করে, আমরা জানি না এটা কার ফাঁদে পড়ে করবে, কিন্তু যার ফাঁদে পড়েই করুক, এই যে সম্পূর্ণ যে দায়টা, এই দায়টা দল হিসেবে বিএনপিকে বহন করতে হবে, তাদের নেতাকর্মীদেরকে এটার ফল ভোগ করতে হবে। এবং আমরা যেটা চাই না, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের যে উত্তরসূরি জনাব তারেক রহমান, তাকেও এই যে সামগ্রিক ফলাফল, এই ফলাফলের সকল নেগেটিভিটির মধ্য দিয়ে যেতে হবে। বাংলাদেশকে যেতে হবে না অবশ্যই। এত বড় দল যদি এই ভুল করে? একটা সরকার দল ক্ষমতায় আছে, তাদের হাতে দেশের চালিকা শক্তি, তাদের হাতে দেশের স্টিয়ারিং। তারা যতটুকু ভুল করবে তার চেয়ে বেশি সাফার বাংলাদেশকে করতে হবে, বাংলাদেশের মানুষ করতে হবে। ঠিক এই কারণেই আমরা আজকে একটা বিরোধী দলের অংশ হিসেবে আমরা এই কথাগুলো বারবার মনে করিয়ে দিচ্ছি তাদেরকে, যে তারা তাদের জায়গা থেকে, সরকারের ভুল মানে সরকারের ভুল না, কিন্তু দেশের ভুল হচ্ছে। ভুলটা সরকারের হতে পারে, কিন্তু সাফার করবো আমরা সবাই একসাথে। এবং এই জন্য শুধু আরেকটা জিনিস বলতে চাই, ভাই যে জিনিসটা নিয়ে আসলেন, যে আসলে কি আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিসই বলতে চাই, আমরা সরকার দলকে চাপে রাখার রাজনীতি করতে চাই না, বরং আমরা সরকার দলকে সঠিক পথে রাখার রাজনীতিটা করতে চাই। এই জন্য যখন যে ভুলটা হবে আমরা ধরিয়ে দিব, এবং এই যে কোনো জায়গায় যদি সরকারি এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে চায়, যেটা অলরেডি শুরু করছে, আমরা ধরিয়ে দিব। যদি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়ে স্বৈরাচারের পথে হাঁটার চেষ্টা করতে চায়, আমরা এটাও ধরিয়ে দিব। আমরা আমাদের জায়গা থেকে যদি দেশের হোক, দেশের বাইরের হোক, কোনো এজেন্সির হোক, কোনো ব্যক্তির হোক, প্রতিষ্ঠানের হোক, কারো দ্বারা প্রভাবিত হয়ে আমার দেশের স্বার্থকে ভুলণ্ঠিত করতে চায়, জনগণের সার্বভৌমত্ব ক্ষমতাকে তারা এখন সংবিধান দেখাচ্ছে, সংসদ দেখাচ্ছে। একটা লাইন বলে শেষ করবো ভাই, ভাই, সংবিধান আর সংসদ এটা কার জন্য? জনগণের জন্য না? তো জনগণ তো তাদের রায় দিয়েছে আলাদাভাবে, এই রায়কে উপেক্ষা করার সাধ্য কারো নাই। বিএনপি করলে বিএনপিকে এটা ফলো করতে হবে। বাবলু আমাদের হাতে দুটো পারে, এখনো তো তাদের বলেছেন, আপনি ওই জিনিসটা আনতে চেয়েছেন। সার্জিস আপনাকে খুব একটা বেশি সায় দেয়নি, দিলে হয়তো আমার কথা মানে ঠিক মনে হয়নি হয়ে যাইতো। কিন্তু বিষয় হচ্ছে কিছুই হয়নি। সরকার তার প্রতিশ্রুতি মতো এবং তার নির্বাচনী যে ইস্তেহার, সেই মতো সরকার চলছে। হ্যাঁ, বিএনপির একটা দুর্ভাগ্য, সেটা 75 বলেন, 90 বলেন, বিএনপির জন্য 2001 বলেন, একটা আমরা বিপজ্জনক অবস্থার সময় আমরা দায়িত্ব নিই, এবং এবারও সেটা হয়েছে এই বৈশ্বিক ভূ রাজনীতি এসবের কারণে। এবং আমরা সেসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট অভিজ্ঞতা বিএনপির আছে, এবং ইনশাল্লাহ আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেটা ওভারকাম করতে পারবো। আপনাদের সবার দোয়া চাচ্ছি, বিরোধী দলের কাছেও আমরা দোয়া চাই। এরপরের যে বিষয় সেটা হচ্ছে যে অপরাধীদের জামিন দেওয়া হচ্ছে। আচ্ছা শান্ত ভাই, অপরাধীদের জামিন তখন দেওয়া হয়নি? অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি দেওয়া হয়নি? দেওয়া হয়েছে জামিন। তো অপরাধীদের না, দেওয়া হয়েছে। আপনার আওয়ামী লীগের তখনকার পার্লামেন্ট মেম্বার আপনার মিস্টার চৌধুরী, হ্যাঁ, পরিকল্পনা মন্ত্রী, তিনি জামিন পেয়েছেন। সাবের হোসেন চৌধুরী পেয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। তখন কিন্তু এই কথাটা মিডিয়ায় ওঠেনি। তখনকার যারা এখন যারা বিরোধী দলে, তখন যারা সরকারি দলে ছিলেন, তারা ওই কথাটা তোলেননি। কাজেই জামিন না দেয়া এটা কোর্টের এখতিয়ার। এ ব্যাপারে আমি এর বেশি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। দ্বিতীয় কথায় আসি, সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন জুলাই সনদ নিয়ে, ডাইরেক্ট কথা কেন বলছি না? আমরা জুলাই সনদ নিয়ে শুরু থেকে যে কথা বলেছি, এখন ওই কথা বলছি, এবং বিএনপির এটাই রাজনীতি, বিএনপি এই রাজনীতিটাই করে, কখনো কথা পাল্টায় না। আমরা শুরু থেকে বলেছি জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করেছি সেইটা আমরা অক্ষরে অক্ষরে দাড়ি কমা আপনাদের নির্বাচনী ইস্তেহার আমরা সেটা
পালন করব। এটা আমাদের নির্বাচনী ইস্তেহারেও আছে, এবং আমরা যেটা শুধু নির্বাচনী ইস্তেহার না, আমরা যে জুলাই সনদে 8 মাস, আমরা দীর্ঘ 8 মাস, এমনকি অনিবন্ধিত দলও সেখানে ছিল, তাদেরকে নিয়েও আমরা যখন এই আলোচনাটা করেছি এবং সবশেষে আমরা স্বাক্ষর করেছি, সেইখানে আমরা প্রতিশ্রুতবদ্ধ জাতির কাছে, এবং সেটা আমরা পালন করব। এবং এই পালন করার জন্য প্রয়োজনের সংবিধানে কোথায় কোথায় সন্নিবেশিত করতে হবে আমরা সব করব। কেউ কেউ এই জুলাইটাকে, যেটা আমরা দেখেছি বিগত 17 বছরে এবং 71-এর পরেও আমরা দেখেছি, যারা আওয়ামী লীগ করে না তারা মুক্তিযোদ্ধা না। আমার বাবাও একজন সেক্টর মুক্তিযোদ্ধা, কিন্তু জানেন আমাদের এখানে মুক্তিযোদ্ধাদের নাম লিস্ট করা আছে উপজেলা পরিষদ সামনে, আমার বাবার নামটা নাই। এটি বাস্তবতা। তো এখন মুক্তিযুদ্ধের মতো কেউ যদি এই জুলাইকে কারো ব্যক্তিগত সম্পদ মনে করে, আর সেখানে যদি ম্যাডাম খালেদা জিয়া জীবন দিল, তার সন্তান আরাফাত রহমান কুকুকে হারালেন, উনি 17 বছর যে আপোষহীনতা দেখিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উনি দাঁড়িয়েছিলেন, তারপরও যদি বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা হয়, এটা প্রপাগান্ডা ছাড়া আর কিছু আমরা নয়। একটা বিরতিতে যাব, তবে সোশ্যাল আমার কাছে মিডিয়ার যেটা মনে কথাটা বলে হচ্ছে শেষ প্রশ্নবিদ্ধ করব। না, এটা বিএনপির আমরা তো করব, আমরা তো এখনো বলছি আমরা করব, এবং আমরা সংসদেও বলেছি আমরা জুলাই। আমি বিরতিতে যাব, বিরতিতে যাবার আগে সার্জিস আপনার কাছে একটি মন্তব্য দিয়ে যায় প্রধানমন্ত্রী, আমি সেটি হলো সার্জিসের একটা কথা বলি। সার্জিস যে সোশ্যাল মিডিয়ায় যে কথাবার্তাগুলো বলছেন, আমি ব্যক্তিগতভাবে আমি অনেক সময় অনেক আক্রমণের শিকার হই, খুবই স্বাভাবিক এটা। যখনই কোনো সোশ্যাল মিডিয়ায় এরকম কথা আমি পেয়েছি, ক্লিক করলে সেটার কোনো আইডি পাওয়া যায় না, ফেক আইডি, বট আইডি, এগুলো আমরা দেখেছি। আমরা দেখেন এখন এই যে ফ্যাক্ট চেকে অনেক কিছু বের হচ্ছে, যে ওই সময় এমনকি কি কি নিউজ বের হয়েছে। সমস্ত ইউনুস সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের 8ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সম্পূর্ণ কার্যক্রম ছিল শুধুমাত্র বিএনপিকে আন্ডারমাইন করার জন্য। এবং আমি একজন নির্বাচনে ক্যান্ডিডেট ছিলাম, আমি যে হেনস্থার শিকার হয়েছে, সকালেও নোটিশ, বিকেলেও নোটিশ। কাজেই বিএনপিকে কেউ যদি দায়ী করতে চায়, বিএনপিকে জনগণ ভোটে নির্বাচিত করেছে, 12 তারিখে এটা ফয়সালা হয়ে গেছে। সো বিএনপি হ্যাজ গট দ্য ম্যান্ডেট টু রান দ্য গভর্নমেন্ট আন্ডার দ্য ম্যানিফেস্টো হোয়াট গভর্নমেন্ট হ্যাজ বিএনপি হ্যাজ প্রোভাইডেড। ঠিক আছে, আমি বিরতিতে যাব, তার আগে প্রশ্নটি রেখে গেলাম যে নির্বাচনী ইশতেহারে যেমন বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ভোটাররা ভোট দিয়েছে, আপনি এটা মাথায় রাখবেন যে গণভোটেও কিন্তু মানুষ ভোট দিয়েছে ওই সংস্কারগুলো করার জন্য। সেই ক্ষেত্রে বিএনপি আসলে কোন হয়ে গেছে সেটা আপনি দেখুন, যে আমরা যদি একটু সমস্যাটা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্ট আর্টিকেল 106 আফোর্ড করলেন, তার বেসিসে সরকার চালালেন, যার বেসিসে গণভোট হলো, তাই না? তো এখন তো আপনার সরকারের তো একটা কনস্টিটিউশন আছে, তার মানে এই কনস্টিটিউশনটা সবাই মেনে নিয়েছে। এমনকি এই আপনার এনসিপি জামাত জোটের বা জামাত এনসিপি জোট, এর মধ্যে যারা দু একজন আছেন যারা সরকারেও ছিলেন, তো সেখানে হ্যাঁ আমাদের এখানেও আছেন, সরকারেও ছিলেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে একটা কনস্টিটিউশন মেনে নিয়ে এটাকে কন্টিনিউ করার একটা পরিকল্পনা সবার। এবং কনস্টিটিউশনে কিন্তু যেটা আছে গণভোটের বিষয়, সেটা কিভাবে আছে বলেন? সংসদ তো এইটা সিদ্ধান্ত নিবে। তো তার আগেই আপনি গণভোটটা দিয়ে দিলেন, মানে ঘোড়া আগে না গাড়ি আগে? ঘোড়ার আগে গাড়ি যায়। তো দিলেন, ঠিক আছে, আমরাও হাঁ বললাম এবং আমরাও হাঁ ভোট দিলাম। যারা এই গণভোট নিয়ে বলতেছেন এত বেশি করে, একটা প্রশ্নের উত্তর আমি চাই আপনার মাধ্যমে সার্জিস ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে এই গণভোটের যে 70% ভোট, এর মধ্যে বিএনপির কত পার্সেন্ট ভোটার? 51%। আর যদি আপনি জোট বলেন, বিএনপি জোট বলেন, বিএনপি এবং শরিক দল বলেন, তাহলে আমাদের 55% ভোট টোটাল ভোটের। সো রেস্ট ভোট কাদের? তার মানে কি? উই ওন ইট, আমরা দিয়েছি ভোট। তো আমরা যদি ভোট দিয়ে থাকি, তাহলে আমরা এটা কিভাবে করব? এটাকে তো করার একটা সিস্টেম থাকবে। সেটা কি? আমাদের একটা রাজনৈতিক সমঝোতা আছে, আমরা যে রাজনৈতিক সমঝোতাটা স্বাক্ষর করেছি, এবং সে কারণেই আমরা গণভোটে ওকে করেছি। যা আমরা এই গণভোটটা ওকে করার কারণটাই হচ্ছে আমাদের রাজনৈতিক সমঝোতাটা পিপল ইজ অ্যাকসেপ্টেড অর নট, রাইট? সো পিপল অ্যাকসেপ্টেড। এখন আমরা রাজনৈতিক সমঝোতাটাকে আমরা সেটা
আপনার শাসনতন্ত্র বলেন আর গঠনতন্ত্র বলেন আর সংবিধান বলেন, যেটাই বলেন, কোথায় এটা নিতে হবে না নিতে হবে, এইটা পার্লামেন্ট হচ্ছে কি আপনার স্বাধীন সার্বভৌম, এবং আমরা সবাই জনগণের প্রতিনিধি। সো এখন পার্লামেন্ট এটা নির্ধারণ করবে, এবং প্রয়োজনে আমরা এটা কোথায় নেব, তফসিলে নেব না সংশোধনে নেব, কোথায় নেব, এটা এখন হবে। এটা তো আমরা কখনোই না করিনি, আমরা তো বারবারই বলছি। না, কিন্তু এই যে যে এই সংবিধান- গণভোটটার কারণটাই তো হচ্ছে দুটা কারণ ছিল। একটা কারণ হচ্ছে জুলাই সনদ, যেটা আমরা স্বাক্ষর করেছি, ওটা তো আমরা পালন করব, ওটার জন্য সংবিধানে যা যা সন্নিবেশিত করার আমরা সবাই মিলে সংসদে করব। 2 নম্বর হচ্ছে কি, আরেকটা কারণ হতে পারে যে এই ভোটটা ছিল ইন্ডেমনিটি আমরা দিতে পারি কিনা জুলাই যোদ্ধাদের ইন্ডেমনিটি। আপনার এখানে আপনি দেখেছেন আমি আওয়ামী লীগকে কিভাবে বকাঝকা করেছি, এর চেয়েও বাজেভাবে শহীদ মিনারে করেছি। মানব জমিনে একটা বিগ আপনার ইউটিউবে আমার একটা আছে, সাক্ষাৎকার আছে 4 তারিখে শহীদ মিনার থেকে। তো এখন বিষয় হচ্ছে, তাহলে আমাকেও তো ওই বিচারের আওতায় আনতে পারে যদি আল্লাহ না করুক কোনোদিন হয়। সো ইন্ডেমনিটিতে আমরা এগ্রি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বলেন, আমাদের বিএনপি বাবুল ভাই, সরকার বলেন, আমরা তো আমি বুঝতে সেই পারছি। জুলাই যোদ্ধাদের আপনার এই যে indemnity-ও দিতে আমরা indemnity-তে ready। agree- তাহলে গণভোটের কোনটা আমরা ফলাফল মেনে নিচ্ছি না? বলেন। মানে এই সব কিছু বুঝলাম। আপনার আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আবার সেটা বলেছেন যে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী, এই সেই জায়গায় ভাই, সবই বুঝছি। জায়গাটাতে একটু আমি অ্যাড করতে চাই। না, উনি বলেছেন 71-এ মুক্তিযোদ্ধারা যা যা করেছেন এটার তো আর বিচার হবে না। ওই একইভাবে জুলাই যোদ্ধারা যদি কোনো পুলিশ মারে সেটারও ইন্ডেমনিটি জুলাই যোদ্ধারা পাবে, এটাই উনি বলেছেন। না, এটার আরো লিগ্যাল তো ইন্ডেমনিটি আছে, কারণ মুক্তিযুদ্ধের কারণে যদি রাজাকারদের বিচার হয়, 24-এর কারণে অবশ্যই ফ্যাসিস্টদের বিচার হবে, এটাই আমাদের স্ট্যান্ড। ঠিক আছে। আমি জানতে চাইলাম, আমি সাজিদের কাছে চলে আসলাম। সাজিদ, ভাই, প্রথমত হচ্ছে মানে ভাই যে বিষয়গুলো বললো, এখানে অনেকগুলো বিষয় এরকম যেটা হচ্ছে সরাসরি আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের বিপরীত বক্তব্য। মানে তিনি যে বক্তব্যগুলো দিলেন, অর্ধেক বক্তব্য হচ্ছে এটা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমরা এটাই চাই, এরকম হোক।